গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে ভেলোসিটি অ্যাডিশনের পার্টিকুলারলি এই ফর্মুলাটি ইউজ করার ফলেই আমাদের একটি এরর আসছিল যখন মাইকেলসেন মডেল এক্সপেরিমেন্টকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে চেয়েছিলাম। তুমি দেখবে ভেলোসিটি অফ লাইট উইথ রেসপেক্ট টু ল্যাব, এখানে আর্থ লিখেছি কারণ ল্যাব আর্থেই রয়েছে। সেটি সমান লিখেছিলাম ভেলোসিটি অফ লাইট উইথ রেসপেক্ট টু ইথার প্লাস ভেলোসিটি অফ ইথার উইথ রেসপেক্ট টু আর্থ। এই ফর্মুলাটি কিন্তু এই ফর্মুলাটির সাথে সেম, কারণ আমি দেখবে যখন আগের দিন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এক্সপ্লেন করেছিলাম, ডিরাইভ করেছিলাম সমস্ত কিছু, এক্স পজিশন আনপ্রাইম ফ্রেমে মানে একটি মুভিং ফ্রেমের পজিশন মেজারমেন্ট একটি নন মুভিং ফ্রেমের পজিশন মেজারমেন্টের সাথে কিভাবে রিলেটেড, সেটি কিন্তু এই ইকুয়েশন দ্বারা। যদি এই পজিশনটি মেজার করা হয় একটি মুভিং ফ্রেম থেকে, সো সেই মুভিং ফ্রেমের সাথে একটি নন মুভিং ফ্রেমের পজিশনের মেজারমেন্ট রিলেটেড কিছুটা এরকম ভাবে, এটা ইকুয়ালস টু x0 মাইনাস ভি টি। সো পজিশন যখন আমরা একটি মুভিং ফ্রেম মানে প্রাইম লেখা মানেই এই এই টার্মটি কিন্তু মুভিং ফ্রেম থেকে আসা, সেটি কিন্তু নন মুভিং ফ্রেম মাইনাস ভেলোসিটি ইনটু টাইম elapsed, যে সময়ে এই পজিশনটি মেজারমেন্ট করা হয়েছে যখন এস প্রাইম ফ্রেম টি প্রাইম সময় অতিক্রম করেছিল। কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেহেতু টি প্রাইম এবং টি আনচেঞ্জড, মানে পজিশনের চেঞ্জের সাথে বা ভেলোসিটির চেঞ্জের সাথে আমাদের কোনো রকম সময় পরিবর্তন হয় না, মানে সময় অতিক্রম করার হার, যে রেটে সময় ফ্লো করে সেটি কিন্তু পজিশন আনডিপেন্ডেন্ট, ভেলোসিটি আনডিপেন্ডেন্ট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী। সেখানে এস প্রাইম ফ্রেম থেকে যখন টি প্রাইম সময়ে মেজার করা হয়েছিল এক্স জিরো প্রাইম পজিশন, সেটি রিলেটেড যখন এস ফ্রেম থেকে টি সময়ে মেজার করা হয়েছিল এক্স জিরো পজিশন, সেই পজিশনটি থেকে যদি আমরা বিয়োগ করি ভেলোসিটি অফ এস প্রাইম ফ্রেম, মানে এস প্রাইম ফ্রেমের ভেলোসিটি হচ্ছে ভি, ভি ইকুয়ালস টু ভেলোসিটি অফ এস প্রাইম উইথ রেসপেক্ট টু এস। এস এর রেসপেক্টে এস প্রাইমের ভেলোসিটি যদি ভি হয়, তো সেই ভি ইন্টু অতিক্রান্ত সময়, যে সময় অতিক্রম হয়ে গিয়েছে সেইটি যদি মাল্টিপ্লাই করে বিয়োগ করি যে ফ্রেমটি মুভ করছে না তার মেজারমেন্টের সাথে, সেক্ষেত্রে আমরা যে ফ্রেমটি মুভ করছে সেই ফ্রেমে মেজারমেন্ট কি হবে বলতে পারি। মানে আমরা মেজার করলাম কেবলমাত্র নন মুভিং ফ্রেমে, যেটি পেয়েছি আমরা x0, এবং জানি অন্য একটি ফ্রেম মুভ করছে উইথ ভেলোসিটি ইউ, সেক্ষেত্রে ওই মুভিং ফ্রেমটি পজিশনের মেজারমেন্ট কি দেবে সেটি আমরা বলতে পারি যে পজিশনের মেজারমেন্ট অফ মুভিং ফ্রেম হবে পজিশন মেজারমেন্ট ইন নন মুভিং ফ্রেম মাইনাস ভেলোসিটি, এক্ষেত্রে ভেলোসিটি বললাম ইউ, ইন্টু যে সময়ে আমরা দেখছি পজিশন মেজারমেন্ট যে সময়ে হচ্ছে, সময় কিন্তু দুটি ফ্রেমের জন্যই সেম, তাই তুমি এস প্রাইম ফ্রেমে যে সময় অতিক্রম হয়েছে সেটিই মেজার করো, বা এস ফ্রেমে যে সময় অতিক্রম হয়েছে সেটিই লেখো কিনা, দুটি ক্ষেত্রেই কিন্তু সেম পাবে। এবং এই পজিশনের যে রিলেশন সেটির থেকে আমরা ভেলোসিটির রিলেশন ডিরাইভ করেছিলাম আগের দিন। যেহেতু মোশন এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছিল, তাই এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটির রিলেশন সেটি কিন্তু এটি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বলেছিলাম যেহেতু ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, এবং এক্ষেত্রে দেখছি টি প্রাইম ইকুয়ালস টু টি, তাই যখন ডেরিভেটিভ নেব এটির ডেরিভেটিভ ডিটি প্রাইম আর এটির ডি ওয়াই বাই ডিটি। সো যেহেতু টি প্রাইম ইকুয়ালস টু টি এবং ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়াই, তার মানে ভেলোসিটি ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এস প্রাইম ইকুয়ালস টু ভেলোসিটি অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এস, মানে এস ওয়াই অ্যাক্সিস বরাবর এস ফ্রেম থেকে যা ভেলোসিটির মেজারমেন্ট পাবো এস প্রাইম ফ্রেম থেকেও ভেলোসিটির মেজারমেন্ট সেম দেবে। কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবর একটি ভেলোসিটি থাকার কারণে এক্স অ্যাক্সিস বরাবরের ভেলোসিটি যখন আমরা এস ও এস প্রাইম ফ্রেম থেকে মেজার করব সেটি এই ইকুয়েশন দ্বারা রিলেটেড, মানে একটি মুভিং ফ্রেম এবং নন মুভিং ফ্রেমের মধ্যে ভেলোসিটির
কি রিলেশন একটি মুভিং ফ্রেম থেকে মেজার করলাম ভেলোসিটি ইউএক্স প্রাইম, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নন মুভিং ফ্রেমের ভেলোসিটি কি হবে, না মুভিং ফ্রেমের ভেলোসিটি প্লাস ভেলোসিটি অফ দা মুভিং ফ্রেম। এই ইকুয়েশনটি ইউজ করেই আমরা আগের দিন মাইকেলসন মরলেকের এক্সপেরিমেন্টে থিওরিটিক্যালি এই ভেলোসিটি পুট করেছিলাম ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটির জন্যই। তাই যখন এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ভেলোসিটি এডিশন দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম, আমাদের কাছে একটি ইরর রেজাল্ট আসছিল, কারণ 0.44 তো আসা সম্ভব নয়, এক্সপেরিমেন্টাল 0.0 আসছিল, মানে সেটি আসার কথা। কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করে তো নিউটনিয়ান মেকানিক্সে ওই ধরনের কোনো প্রবলেম আমরা দেখিনি। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে ছিল ইনভ্যারিয়েন্ট, মানে নিউটনিয়ান মেকানিক্সের যে সমস্ত ঘটনা সেই সমস্ত ঘটনা কিন্তু ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে দেখছি যখন ভার্টিক্যালি যাচ্ছিল লাইট রে সেই সময়কার টাইম কিন্তু আলাদা, এবং হরিজন্টালি যাওয়ার সময় টাইম আলাদা, মানে ভার্টিক্যাল ভেলোসিটি একটি আলাদা ফ্রেম, হরিজন্টাল ভেলোসিটি একটি আলাদা ফ্রেম। 90 ডিগ্রি রোটেশনের আগে ও পরে দুটি ঘটনাকে দুটি আলাদা ফ্রেম ধরছি, এবং দুটিই কিন্তু ইনার্সিয়াল, ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে ওই দুটি ফ্রেমের মধ্যে আমরা তফাৎ নির্ণয় করতে পারছি থিওরিটিক্যালি, কারণ 0.44 রেজাল্ট আসছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইউজ করে। সো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য ইনভেরিয়েন্ট নয়, মানে লাইটের জন্য বা যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক্যাল ফেনোমেনা সেই সমস্ত ফেনোমেনা কিন্তু আমরা দুটি ইনার্সিয়াল ফ্রেমকে তফাৎ নির্ণয়ের জন্য ইউজ করতে পারবো এই থিওরি অনুযায়ী। কিন্তু রেজাল্ট তো বলছে না জিরো ফ্রেম শিফট, মানে হরিজন্টালি যে ভেলোসিটি ভার্টিক্যালিও কিন্তু সেই ভেলোসিটি। সেটি কখন সম্ভব? তখনই সম্ভব যদি এই ভেলোসিটি এডিশনের মধ্যে কিছু ভুল আমরা খুঁজে পাই। তো আইনস্টাইন প্রথম এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে বাদ দিয়ে পরে লরেন্জ ট্রান্সফরমেশন নিয়ে কাজ করেছিলেন, এবং বলেছিলেন যে হ্যাঁ, লরেন্জ ট্রান্সফরমেশনকে যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে আমাদের যে ডিফিকাল্টি আসছে থিওরিটিক্যালি এক্সপ্লেইনের 0.44 ফ্রেম শিফট, সেটিকে আমরা ওভারকাম করতে পারি। কিভাবে? কারণ লরেন্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা টাইমকেও অ্যাজ ফাংশন অফ পজিশন অর ভেলোসিটি বলতে পারি। টাইম কিন্তু সবার জন্য সমান রেটে বা সমান হারে অতিক্রম করে না বা এগিয়ে যায় না, সেটিই লরেন্জ ট্রান্সফরমেশন এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য বলতে পারো। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে দেখবে সময় কিন্তু দুটি ফ্রেমের জন্যই সমান ধরে নিয়েছিলাম, দুটি ইনার্সিয়াল ফ্রেমের জন্যই। কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের এই কনসেপ্টটি কিন্তু এই যে ভেলোসিটি এডিশনের ফর্মুলা দিতেছিল, কিন্তু লরেন্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টাইম অবজারভার ডিপেন্ডেন্ট হওয়ায়, মানে একটি মুভিং অবজারভারের ক্ষেত্রে টাইম যে হারে এগিয়ে যাবে একটি রেস্ট অবজারভারের ক্ষেত্রে টাইম সে হারে যাবে না, মানে টি প্রাইম নট ইকুয়ালস টু টি। এটি ইন্ট্রোডিউস করা ছিল লরেন্জ ট্রান্সফরমেশনে, এবং আইনস্টাইন লক্ষ্য করে এই জিনিসটির ওপর জোর দিয়ে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে তুলে নিয়েছিলেন, এবং সেটি দ্বারা মাইকেলসন মরলে এক্সপেরিমেন্টকে ব্যাখ্যা করেছিলেন এবং বলে দিয়েছিলেন যে থিওরিটিক্যালিও আমরা দেখতে পাচ্ছি যে নাল রেজাল্ট, এক্সপেরিমেন্টাল থেকে নাল রেজাল্ট তো পেতেই ছিলাম। তো এরপর আমাদেরকে জানতে হবে লরেন্জ ট্রান্সফরমেশন কি, কারণ ওটি থেকেই আমরা ভেলোসিটি এডিশনের রাইট ফর্মুলা, যে ফর্মুলা ইউজ করে কিনা আমরা মাইকেলসন মরলে এক্সপেরিমেন্টকে থিওরিটিক্যালি ব্যাখ্যা দিতে পারবো, সেটি ডিরাইভ করতে চলেছি। তার জন্য আমাদেরকে সামথিং ইনিশিয়াল কন্ডিশন ধরতে হবে। কন্ডিশন আর কিছুই না, আমি যে বললাম যে মেকানিক্যাল ল এবং ইলেকট্রোম্যাগনেটিক্যাল ল দুটি কিন্তু একই ধরনের ল, মানে একই ধরনের ইন দ্য সেন্স যে দুটিই কিন্তু আমাদেরকে আনরিভিল করতে দেয় না যে কোনটি ইনার্সিয়াল ও কোনটি কোন ইনার্সিয়াল ফ্রেমের কথা আমরা বলছি, মানে দুটি ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে তফাৎ নির্ণয় করতে মেকানিক্যাল ও ইলেকট্রোম্যাগনেটিজমের যে কোনো ল দেয় না। এটিই কিন্তু ওদের মধ্যে সাদৃশ্য, মানে নেচারে যা সমস্ত ল তুমি পাবে কিনা সমস্ত লই কিন্তু ওই জিনিসটাকে আনফোল্ড করে রেখেছে যে
কোন ইনার্শিয়াল ফ্রেমের কথা আমরা বলছি, মানে ভেলোসিটি ইজ রিলেটিভ এটি কিনা যে ফার্স্ট পস্টুলেট, সেটিকে কিন্তু আমাদেরকে প্রথম থেকেই ধরে কাজ করতে হবে। কারণ এরপর যদি কোনো ল আমরা পেয়ে যাই বা কোনো রকম এক্সপেরিমেন্ট থেকে বুঝে যাই, এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে, যে না আমরা ইনভেরিয়েন্ট দুটি ফ্রেমের মধ্যে, মানে দুটি ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি, একটি এক্সপেরিমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট পস্টুলেটটি আনভ্যালিড হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে এক্সপেরিমেন্টের দ্বারা আমরা প্রমাণ করতে পারি কোন ইনার্শিয়াল ফ্রেম, মানে দুটি ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে তফাৎ নির্ণয় করতে না পারা, এটিকে ধরতে হবে আমাদের প্রথম কন্ডিশন, মানে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, আর কিছুই না। এবং সেকেন্ড পস্টুলেট যে লাইটের স্পিড ইজ কনস্ট্যান্ট সি, যখন ডেরিভেশন করব সেক্ষেত্রে যে রেজাল্ট পাবে ভেলোসিটি এডিশনের, তুমি দেখতেই পাবে যে লাইটের স্পিডের থেকে বেশি কিছু হতে পারে না, কমও হতে পারে না যদি একটি বস্তু লাইটের স্পিড গেইন করে নেয় সেই ক্ষেত্রে। এবং থার্ড নম্বর, মানে 3 নম্বরের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে হোমোজেনিটি অফ স্পেস এবং টাইম, মানে লিনিয়ার ডিপেন্ডেন্স অফ, মানে আমরা যে বলছি ভেলোসিটির ফাংশন টাইম বা পজিশনের ফাংশন টাইম, সেক্ষেত্রে আমাদেরকে হোমোজেনিটি অফ স্পেস এবং টাইম এটি কনসিডার করার ফলে আমাদেরকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত আমরা নিতে পারি। এবং তার অপরে কিন্তু মানে লিনিয়ার ডিপেন্ডেন্ট অফ স্পেস উইথ টাইম এবং লিনিয়ার ডিপেন্ডেন্ট অফ টাইম উইথ স্পেস, মানে টাইমও কিন্তু স্পেসের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং স্পেসও কিন্তু টাইমের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই মানে এই ব্যাপারটি 3 নম্বর পয়েন্টটি এটিকে ইন্ডিকেট করে। এবং 4 নম্বর পয়েন্টটি বলছে আইসোট্রপি অফ স্পেস। আইসোট্রপি অফ কেবলমাত্র স্পেসের আইসোট্রপি বলতে বোঝাচ্ছে আমরা যে কোনো জায়গায় দেখি না কেন, সমস্ত জায়গায় কিন্তু একই ধরনের ম্যাটার দ্বারা সেই জায়গাটি তৈরি হয়েছে। সো এগুলিকে কনসিডার করে যদি আমরা একটি ফ্রেমের কথা বিবেচনা করি, যে ফ্রেমটি at t equals to 0 এখানে রয়েছে, যার অরিজিন কিন্তু ও, মানে আমরা একটি এস ফ্রেমের কথা বলছি যেটি নন মুভিং। সো t equals to 0 ক্ষেত্রে যেখানে নন মুভিং ফ্রেম, সেই নন মুভিং ফ্রেমের অরিজিনের অপর একটি মুভিং ফ্রেম উইথ ভেলোসিটি ভি কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবর এর ওপর কোইন্সিডেন্স করছে। মানে ধরো এটি কিন্তু t equals to 0 বলে তো আর কিছু হয় না, মানে একটা বাজবে কিংবা দুটো বাজবে, একটা কিংবা দুটো কিংবা তিনটে। তো ধরে নাও যখন ঘড়িতে তোমার 12টা বাজছে, সেই সময়ের সময়কে আমরা ধরে নিলাম 0, এবং ঠিক 12টার সময় এই বাঁ দিক থেকে একটি মুভিং ফ্রেম এই ও অরিজিনের অপর এসে কোইন্সিডেন্স করলো, মানে দুটি অরিজিন কিন্তু t equals to 0 সেকেন্ডে একই পয়েন্টে, স্পেসের একটি পয়েন্ট, এই পয়েন্ট, তো এই পয়েন্টে t equals to 0 সেকেন্ডে দুটি ফ্রেমের অরিজিন কোইন্সিডেন্স রয়েছে, দুটি অরিজিনেই কিন্তু এই পয়েন্টেই রয়েছে t equals to 0 সেকেন্ডে। এবং যে অরিজিন ও প্রাইম সেটি কিন্তু মুভিং ফ্রেমের এস প্রাইম ফ্রেমের, যে এস প্রাইম ফ্রেমের ভেলোসিটি রয়েছে, যেহেতু আমরা বললাম এস ফ্রেম হচ্ছে নন মুভিং ফ্রেম, সেই নন মুভিং ফ্রেমের রেসপেক্টে এস ফ্রেমের কিছু ভেলোসিটি রয়েছে, এবং আমরা বলছি ভেলোসিটি অফ এস প্রাইম, মানে এস প্রাইমের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস নন মুভিং ফ্রেম, এস এর ভেলোসিটি কিন্তু 0। সো এস এর রেসপেক্টে এর ভেলোসিটি যদি আমরা ভি ধরি এবং এটি কেবলমাত্র অ্যালং এক্স অ্যাক্সিস, এগুলি কনসিডার করে নিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে t ইকুয়ালস টু যখন t সেকেন্ড অতিক্রম হয়ে যাবে এস ফ্রেমের রেসপেক্টে, কারণ এক্ষেত্রে আমাদের t ইকুয়ালস টু t প্রাইম ধরলে চলবে না, এ সময় মানে এস ফ্রেমের জন্য যখন t সেকেন্ড বা t সময় অতিক্রম হয়েছে, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুভিং ফ্রেমটির পজিশন এখানে, মানে তার অরিজিন চলে এসেছে এখানে, এটি হচ্ছে নতুন অরিজিন যখন t ইকুয়ালস টু t সেকেন্ড, t ইকুয়ালস টু t সেকেন্ড এস ফ্রেমের রেসপেক্টে, এবং t প্রাইম ইকুয়ালস টু t প্রাইম হয়ে যাবে এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে, মানে এস প্রাইমের রেসপেক্টে টাইম অতিক্রম হয়ে যাবে এতটা, এবং এস ফ্রেমের রেসপেক্টে টাইম অতিক্রম হবে এতটা। এবং এটি নাম দিয়ে দিলাম এক্স প্রাইম, এটির নাম দিয়ে দিলাম ওয়াই প্রাইম।
এটির নাম দিয়ে দিলাম এক্স, এটির নাম দিয়ে দিলাম ওয়াই। তো এরপর এস ফ্রেমের যে সময়, এস ফ্রেম থেকে যে সময় মেজারমেন্ট হবে সেটি হয়ে যাবে কিন্তু টি, এবং টি যখন সময় হবে সেই সময় কিন্তু এস প্রাইম ফ্রেম কিন্তু এখানে নেই, এস প্রাইম ফ্রেমের পজিশন এখানে এবং এস ফ্রেমের পজিশন হচ্ছে এখানে। এরপর এই যে অরিজিন মানে ও এবং ও প্রাইমের মধ্যে যে ডিস্টেন্স সেটিকে মেজার করব উইথ রেসপেক্ট টু এস ফ্রেম এবং এস প্রাইম ফ্রেম। তার থেকে আমাদের রিলেশন পাবো কিছু, যে যদি আমরা এস ফ্রেম থেকে দেখি পজিশন অফ ও, সেটি কি হবে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন, বললাম ভেলোসিটি হচ্ছে ভি, তাই টি সময় পর যে ডিস্টেন্স সেটি হয়ে যাবে ভি ইন্টু টি, তাই এই অরিজিন এবং এই অরিজিনের মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে এক্স অ্যাক্সিস বরাবর ভি টি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মোশন বা ভেলোসিটি নেই বলে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কিন্তু জিরো, আমরা এস ফ্রেম থেকে মেজার করছি। জেড এরও ভ্যালু কিন্তু জিরো, এবং সময় আমরা বললাম টি, টি সেকেন্ড মানে টি সময় কিন্তু এস ফ্রেমের রেসপেক্টে এগিয়ে গিয়েছে। এরপর যদি দেখি এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে, সেক্ষেত্রে কি দেখবো, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই পয়েন্টটি অরিজিন, এবং অরিজিনে জানি এক্স এর ভ্যালুও জিরো, ওয়াই এর ভ্যালুও জিরো, জেড এর ভ্যালুও কিন্তু জিরো, কিন্তু এই ও প্রাইমের যে পজিশন উইথ রেসপেক্ট টু এস ফ্রেম সেটি কিন্তু জিরো নয়, সেটি আমরা বললাম ভিটি। যখন এই অরিজিন মেজার করব আমরা এস প্রাইম থেকেই, মানে এটি যদি ফ্রেম হয় ধরে নাও এ ফ্রেম, তো এ ফ্রেমের অরিজিন, এই যে অরিজিন আমরা বলি অরিজিনের ভ্যালু জিরো জিরো জিরো, যদি থ্রি ডাইমেনশনাল একটি ফ্রেম হয়, এই জিরো জিরো বলছি উইথ রেসপেক্ট টু এ ফ্রেম থেকে মেজার করলে আমরা অরিজিনের ভ্যালু জিরো 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 পাবো। যদি অপর একটি ফ্রেম এখানে থাকে যেটি কিনা দূরত্ব হয় স্মল এ, সেক্ষেত্রে যদি আমরা এটি এফ বি নাম দিয়ে দিলাম, এ ফ্রেমটির নাম বি, তো এই বি ফ্রেমের রেসপেক্টে যদি আমরা মেজার করতে চাই যে এই অরিজিনের ভ্যালু কি হবে, সেক্ষেত্রে দেখবে এই অরিজিন থেকে এই অরিজিনের ডিস্টেন্স যেহেতু আমরা বললাম এ এবং নেগেটিভ দিকে যাচ্ছি, তার মানে বি ফ্রেমের এই যে অরিজিন, এই অরিজিনকে নাম দিয়ে দিচ্ছি ও বি, মানে বি এর অরিজিন, সেক্ষেত্রে অরিজিনের ভ্যালু হবে মাইনাস এ জিরো জিরো, কারণ এক্স অ্যাক্সিস একে অপরের সাথে প্যারালাল, তাই ওয়াই এর ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক সেইভাবে যেহেতু আমরা এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে মেজার করছি, তাই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এই ও প্রাইমের ভ্যালু জিরো জিরো জিরো, এবং সময় এস প্রাইমের রেসপেক্টে কতটা অতিক্রম হয়েছে, টি প্রাইম সময় কিন্তু এগিয়ে গিয়েছে। এরপর আমাদেরকে একটি রিলেশন চাই যেটি কিনা বলবে যে টি প্রাইমের সাথে কিভাবে টি রিলেটেড, এক্স প্রাইমের সাথে কিভাবে এক্স রিলেটেড। এবং এক্ষেত্রে মনে রাখার বিষয়, আমাদের যে স্পেস এবং টাইম সেটিকে আমরা বললাম হোমোজিনিয়াস, অর্থাৎ আমাদেরকে এটি কনসিডার করতে হবে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর মোশন হচ্ছে, সেই কারণে আমাদের পজিশন এক্স প্রাইম হয়ে যাবে সাম কনস্ট্যান্ট টাইম এক্স প্লাস সাম কনস্ট্যান্ট বি টাইমস টি। এটি এই বোঝার বিষয়, এটি একটি ইকুয়েশন। ঠিক এইভাবেই যখন টাইমকে প্রাইম ফ্রেমের টাইমকে বলবো, সেই সময় টাইম কিন্তু কেবলমাত্র ওই টাইমের ওপর ডিপেন্ডেন্ট হবে না, মানে আগের ক্ষেত্রে আমরা বলছিলাম যে টি প্রাইম ইকুয়ালস টু টি, তো এক্ষেত্রে তুমি ভাবতেই পারো যে কেবলমাত্র এক্ষেত্রে টাইম যেহেতু বললাম আমরা একই হারে টাইম চেঞ্জ হবে না, মানে তুমি গতিশীল আমি স্থির, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে হারে সময় অতিক্রম হয়ে যাবে আমার ক্ষেত্রে সে হারে অতিক্রম হবে না, মানে সাম টি প্রাইম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট টাইম টি, এটি দিলেই চলবে। কিন্তু না, আমি বললাম থার্ড নম্বর প্রপার্টি যে হোমোজিনিয়াস ইন স্পেস অ্যান্ড টাইম, সেই কারণে আমাদের কেবলমাত্র টাইমের ফাংশন, মানে যে টাইম সেটি কেবলমাত্র যে টাইমেরই ফাংশন সেটি নয়, টাইমও কিন্তু স্পেস এবং টাইমের ফাংশন, এবং পজিশনও কিন্তু
পজিশন এবং টাইমের ফাংশন এবং লিনিয়ার ডিপেন্ডেন্স থাকবে, মানে কোন স্কোয়ার টার্ম থাকবে না, এটি স্কোয়ার হবে না, কোনোটি স্কোয়ার হবে না, লিনিয়ার থাকবে। এবং এটি লিনিয়ার থাকবে কেন সেটি কিন্তু তুমি রেজনিকের একটি বই, সে বই থেকে ডিটেলস জানতে পারবে। এবং আমি বলার চেষ্টা করি যে যেহেতু যদি সাম স্কোয়ার টার্ম থাকে, নন লিনিয়ার টার্ম থাকে, সেটি কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ জিরো দেয় না, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেটিং ফ্রেম ধরে নিই, মানে ধরে নেওয়া হয়ে যায় যে আমরা অ্যাক্সেলারেটিং ফ্রেম নিয়ে কাজ করছি। সেই কারণে যেহেতু আমরা নন অ্যাক্সেলারেটিং ফ্রেম নিয়ে কাজ করছি, সেই কারণে লিনিয়ার ডিপেন্ডেন্স আমাদেরকে ধরতে হচ্ছে, যার ফলে যেমনটা পজিশনের ক্ষেত্রে পজিশন ইজ ফাংশন অফ পজিশন এবং টাইম, ঠিক সেইভাবে আমাদের টাইমও কিন্তু ফাংশন অফ টাইম প্লাস পজিশন। এবং এক্ষেত্রে কনস্ট্যান্টগুলি আমরা এ বি তারপর সি না দিয়ে, যেহেতু সি লাইটের স্পিডের জন্য আমরা সবসময় ইউজ করব, তাই যাতে নোটেশনে মিসম্যাচ না হয়ে যায়, সে কারণে টি প্রাইম ইকুয়ালস টু সাম আদার কনস্ট্যান্ট, সি এর পরে ডি রয়েছে, ডি দিতেই পারি। তোমার ইচ্ছা মতো তোমার নামের প্রথম অক্ষরকেও তুমি কনস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমি এরপর টাইম যে হারে চেঞ্জ হবে, মানে এক্ষেত্রে একটি সাম কনস্ট্যান্ট রইবে, তো আমি এ ইউজ করেই ফেলেছি, তাই আমরা এখানে এরপর এফ দেব। তো এই দুটি ইকুয়েশন লেখা কিন্তু ফান্ডামেন্টাল এই লরেঞ্জ ট্রান্সফরমেশনের ইকুয়েশনগুলিকে ডেরাইভ করার জন্য। এখানে বুঝতে অসুবিধে থাকলে এরপর যে ডেরিভেশন করব, সেক্ষেত্রেও আশা করি অসুবিধা তোমার থেকেই যাবে। সেই কারণে আবার বলি, যেহেতু আমরা বললাম হোমোজিনিয়াস ইন স্পেস অ্যান্ড টাইম, তাই যেহেতু যে অ্যাক্সিস বরাবর আমাদের মোশন রয়েবে, সেই মোশনের কারণে সে অ্যাক্সিসের বরাবর পজিশন যে চেঞ্জ, মানে পজিশন যেভাবে রিলেট হবে একটি মুভিং এবং নন মুভিং ফ্রেমের, সেটি কিন্তু পজিশন এবং টাইমের সাথে, উভয়ের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। সো এক্স এর সাথে ডিপেন্ড করবে এক্স প্রাইম, মানে এক্স যে পজিশন, এটি কিন্তু নন মুভিং ফ্রেমের রেসপেক্টে মেজার করা, এবং এই টাইমটিও কিন্তু নন মুভিং ফ্রেমের রেসপেক্টে মেজার করা। সো যখন আমরা মুভিং ফ্রেমের পজিশন মেজার করলাম, সেই মুভিং ফ্রেমের পজিশনটিকে রিলেট করব নন মুভিং ফ্রেমের সাথে, সেক্ষেত্রে এই পজিশন কেবলমাত্র নন মুভিং ফ্রেমের পজিশনের উপর ডিপেন্ড করবে না, নন মুভিং ফ্রেমের টাইম কি হারে চেঞ্জ হচ্ছে, কতটা টাইম অতিক্রম হয়ে গিয়েছে, তার উপরও কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এটিই মানে হচ্ছে হোমোজিনিয়াস ইন স্পেস এবং টাইম। সিমিলারলি যখন আমরা সময়কে দেখব, মুভিং ফ্রেমের রেসপেক্টে মেজার করার উপরে টি প্রাইম পেয়েছি, সো এই টি প্রাইম কিন্তু কেবলমাত্র এই টি এর উপর ডিপেন্ডেন্ট হবে না, মানে টি প্রাইম ইকুয়ালস টু, এই যে বললাম টি প্রাইম ইকুয়ালস টু টি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, তো লরেন্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সাধারণভাবে বলতেই পারি টি প্রাইম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু টি। কারণ একটি মুভিং অবজেক্টের ক্ষেত্রে সময় স্লো হয়ে যায়, কি হারে স্লো হয়, মানে টি প্রাইম ইকুয়ালস টু, এটি যদি মুভিং ফ্রেমের হয় সেক্ষেত্রে 0.5 ইন্টু টি, টি হচ্ছে নন মুভিং ফ্রেমের। সো নন মুভিং ফ্রেমের জন্য সময় যদি 1 ঘন্টা কেটে যায়, সেক্ষেত্রে এখানে মুভিং ফ্রেমের ক্ষেত্রে সময় আধ ঘন্টা কাটবে। সো একটি কনস্ট্যান্ট দিলেই কাজ চলবে বলে মনে হচ্ছিল, কিন্তু ওই যে প্রপার্টি হোমোজিনিয়াস ইন স্পেস অ্যান্ড টাইম, সেই কারণে আমাদের কেবলমাত্র এই টাইমের লিনিয়ার ফাংশন নিলে হবে না, টাইমের সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট করলে হবে না, আমাদেরকে পজিশনও কনসিডার করতে হবে। মানে পজিশনের রিলেশন নির্ণয় করার জন্য পজিশন ও টাইম দুটিকে কনসিডার করব, আবার টাইমের যে রিলেশন, মানে মুভিং এবং নন মুভিং ফ্রেমের টাইমের যে রিলেশন, সেটিকে করার জন্য আমরা পজিশন এবং টাইম দুটিকেই কনসিডার করব। এবং এই দুটি ইকুয়েশন থেকে এরপর আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি, কেবলমাত্র এটুকু করলেই হয় না, এরপর আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ এই যে মেজার করলাম এস ফ্রেম থেকে এবং এস প্রাইম ফ্রেম থেকে, এটি ইউজ করব যে আমরা তো বললাম যে এক্স এস প্রাইম, মানে এক্স প্রাইম ইজ রিলেটেড ইন দিস ওয়ে। সো এরপর যখন আমরা এই ইকুয়েশনটি ইউজ করব এবং এক্স প্রাইমের ভ্যালু আমরা পেয়েছি 0, সো 0 ইকুয়ালস টু আমরা বলতে পারি সাম কনস্ট্যান্ট, সো সাম কনস্ট্যান্ট এ, সরি ওয়েট এ মিনিট, সো আমরা বললাম
যে এক্স প্রাইম ইজ রিলেটেড টু এক্স অ্যান্ড টি দিস ওয়ে, এইভাবে রিলেটেড। তাই এরপর যখন আমরা এক্স প্রাইম মেজার করলাম, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে এক্স এর ভ্যালু এটি, মানে এক্স প্রাইমের ভ্যালু এটি, ওয়াই প্রাইমের ভ্যালু এটি, জেড প্রাইমের ভ্যালু এটি। সো এক্স প্রাইমের ভ্যালু আমরা দেখছি 0, তাই আমরা লিখলাম 0 ইকুয়ালস টু, এখন এস এক্স এর ভ্যালু কি, এস ফ্রেম থেকে মেজার করা এক্স অ্যাক্সিস বরাবর পজিশনের ভ্যালু, সেটি হচ্ছে ভিটি। সো এ ইন্টু কনস্ট্যান্টটি তো রয়েই যাবে, এ ইন্টু ভিটি প্লাস বি কনস্ট্যান্ট টাইমস স্মল টি। এরপর তুমি কমন নিয়ে নাও টি কে কমন নিয়ে যদি উল্টো সাইডে নিয়ে যাই, জিরোর সাথে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, তাই আমরা পেয়ে যাই v ইকুয়ালস টু মাইনাস a টাইমস v। এই ক্যালকুলেশনটি খুবই সহজ এবং এটি একটি রিলেশন আমরা পেয়ে গেলাম। এই রিলেশনটিকে আমরা এই অপরে তুলে রেখে দিই, কারণ ওটি ইউজফুল। সো b ইকুয়ালস টু মাইনাস av, এটি আমরা পেয়ে গেছি। এরপর সবকিছু মুছে দিচ্ছি এবং কনসিডার করছি লাইট রে। হ্যাঁ, লাইট রে কনসিডার করব, যেটি কিন্তু অরিজিন থেকে উৎপন্ন হবে যখন এস ফ্রেম এবং এস প্রাইম ফ্রেম একে অপরের অপর থাকবে। মানে এস প্রাইমের অরিজিন এখানে, এটি এস প্রাইমের অরিজিন এবং এস এর অরিজিন এটি, দুটি যখন একে অপরের অপর রইবে, মানে এখানে ও প্রাইম এবং এখানেই ও, সেই সময় যদি লাইট রে এমিট হয়, সেক্ষেত্রে সেই লাইট রে কে কনসিডার করা হচ্ছে। এরপর ওই যে লিনিয়ার ইকুয়েশনগুলি লিখলাম দুটি, কারণ ফার্স্ট পস্টুলেট, সেকেন্ড পস্টুলেট এবং থার্ড পস্টুলেট হোমোজেনিটি অফ স্পেস এবং টাইম, সেটি আমাদেরকে অ্যালাউ করে স্পেসকে যদি এস প্রাইম ফ্রেম থেকে মেজার করি, মানে এক্স প্রাইমকে আমরা কেবলমাত্র বলতে পারি না যে এটি এস ফ্রেমের পজিশনের সাথে সাম কনস্ট্যান্টের সাথে প্রপোর্শনাল, মানে এটি আমরা বলতে পারি না প্রপোর্শনাল টু এক্স অনলি, এটি প্রপোর্শনাল টু এক্স অ্যান্ড টি। ওই থার্ড যে প্রপার্টি, মানে এই লরেন্জ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হোমোজেনিটি অফ স্পেস অ্যান্ড টাইম, এটি থেকে এই রেজাল্টটি আসে যে এই ইকুয়েশনটি কেবলমাত্র, মানে আমরা এস প্রাইম ফ্রেম থেকে যদি পজিশন মেজার করি, সেটি কিন্তু ডিপেন্ড করবে এস ফ্রেমের পজিশন ও এস ফ্রেমের টাইম দুটির ওপরেই। কেবলমাত্র পজিশনের ওপর এস ফ্রেমের পজিশন বা এস প্রাইম ফ্রেমের পজিশনের ওপর এস ফ্রেমের পজিশন ডিপেন্ডেন্ট নয়। ঠিক সেভাবে যদি এস প্রাইম ফ্রেমের টাইমকে আমরা লিখতে চাই এস ফ্রেমের টাইমের সাথে, এটি কিন্তু প্রপোর্শনাল টু অনলি টাইম অফ এস ফ্রেম, এটি করলেই চলবে না। যেহেতু বললাম হোমোজেনিটি অফ স্পেস অ্যান্ড টাইম, তাই সেটি কিন্তু টাইমের সাথে সাথে এবং অ্যান্ড পজিশন ইন এক্স ফ্রেমে মেজার করা পজিশনের সাথেও কিন্তু প্রপোর্শনাল। তাই আমরা এই প্রপোর্শনাল কনস্ট্যান্টকে সরিয়ে যখন আমরা একটি লিনিয়ার ইকুয়েশন লিখি, এক্স প্রাইম ইজ রিলেটেড টু এক্স অ্যাজ সাম কনস্ট্যান্ট এ ইন্টু এক্স, মানে এস ফ্রেম থেকে মেজার করা পজিশনের সাথে সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এস ফ্রেমে মেজার করার টাইমকেও সাম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কনস্ট্যান্টটি নিচ্ছি বি। ঠিক সেইভাবে যখন টাইমকে মেজার করেছি এস প্রাইম ফ্রেম থেকে, সেই টাইমটিও কিন্তু ডিপেন্ডেন্ট। ডি এক্ষেত্রে কনস্ট্যান্ট নিলাম ডি, কারণ সি হচ্ছে কনস্ট্যান্ট লাইটের স্পিডের জন্য, সিম্বলে যাতে কোনো রকম মিসম্যাচ না হয়ে যায় সে কারণে অপর একটি কনস্ট্যান্ট ডি নিয়ে নিলাম। এবং ডি ইন্টু এক্স, কারণ টাইমও কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করবে। এস প্রাইম ফ্রেমে মেজার করা টাইম কিন্তু ডিপেন্ডস অন পজিশন মেজার্ড ইন এস ফ্রেম, প্লাস টাইম ইন এস ফ্রেম এটির সাথেও ডিপেন্ডেন্ট হবে। এক্ষেত্রে কনস্ট্যান্ট একটি রয়েছে, কনস্ট্যান্টটিকে লিখলাম এফ, ইও লিখলাম না কারণ সি ই সামটাইমস গুলিয়ে যায়, মানে এটি সি এরপর ই, এটিও যদি ই লিখে দিলাম কোনো টাইম ম্যাচ হয়ে যেতে পারে, তাই যাতে কোনো রকম অসুবিধা না হয় সিম্বলে, তাই এটিকে এফ নিয়ে নিলাম। এরপর আমরা কনসিডার করব একটি ঘটনা যেখানে এই মিড পয়েন্ট থেকে একটি লাইট রে ক্রিয়েট হচ্ছে,
যেটি কিন্তু সমস্ত দিকেই যাবে। আমরা কনসিডার করব অনলি 3 ডাইরেকশন। ফার্স্ট, এটি পজিটিভ এক্স ডাইরেকশনে যাচ্ছে যখন t ইকুয়ালস টু 0-তে আমাদের এস ফ্রেম ও এস প্রাইম ফ্রেম কিন্তু একে অপরের সাথেই রয়েছে। মানে ধরো যখন 12টা বাজছিল সেই সময় এস প্রাইম ফ্রেম কিন্তু বাঁ দিকে ছিল, এটি এস ফ্রেম তো এখানে স্টাক হয়ে থাকবে, মানে এখান থেকে নড়বে না। যখন এস প্রাইম ফ্রেম এদিকে ছিল তখন বাজছিল 12টা। এরপর একটার সময় এমন সময় এসেছে যখন অরিজিন অফ এস ফ্রেম এবং অরিজিন অফ এস প্রাইম ফ্রেম একে অপরেই রয়েছে, মানে দুটি কিন্তু একটি বিন্দুতেই রয়েছে, দুটি অরিজিন। সেই সময়টিকে আমরা t ইকুয়ালস টু 0 বলে চিহ্নিত করেছি, আর কিছুই নয়। তো এরপর যখন t ইকুয়ালস টু t সময় হয়ে যাবে সে সময় এই ফোটনটির অবস্থান কোথায় হবে সেটি কিন্তু তিনটি ঘটনার জন্যই মেজার করব। প্রথম ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে ফোটনটি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। সো ফার্স্ট কেস t ইকুয়ালস টু যখন t হয়ে যাবে, t মেজার করছি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, এবং এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে টি প্রাইম কিন্তু হয়ে যাবে, মানে টি প্রাইম ইকুয়ালস টু টি প্রাইম হয়ে যাবে যদি এস প্রাইম ফ্রেম থেকে মেজার করি সময়। তো এস প্রাইম ফ্রেম থেকে মেজার করার সময় আলাদা এস ফ্রেম থেকে মেজার করার সময়ের থেকে। এরপর জাস্ট এস ফ্রেম থেকে মেজার করা যে ডিস্টেন্স সেটিকে যদি আমরা বলি স্মল এক্স সমান কি হবে, যে সময় লেগেছে মানে টি সময় লেগেছে লাইটকে আমাদেরকে একটি ছবি তুলতে, যে লাইট কত দূর গিয়েছে বলে জানতে। সো টি সময় পর এক্স হবে ভেলোসিটি ইন্টু যে সময় অতিক্রম হয়েছে, সি ইন্টু টি, এটি হবে এক্স এর ভ্যালু। তাই এক্স ফ্রেম থেকে আমাদের মেজার করা এক্স এর ভ্যালু এটি। ওয়াই এর ভ্যালু, ওয়াই বরাবর কি লাইট গিয়েছে, লাইট ওয়াই বরাবর যায়নি, সো ওয়াই ইকুয়ালস টু 0। সিমিলারলি জেড ইকুয়ালস টু 0, এবং সময় তো বললাম যে এস ফ্রেমে সময় হচ্ছে টি, এস প্রাইম ফ্রেমে সময় অতিক্রম হয়েছে টি প্রাইম। এরপর যদি এস প্রাইম ফ্রেম থেকে দেখি যে লাইট রে কোথায় গিয়েছে, সেক্ষেত্রে পজিশন হয়ে যাবে এক্স প্রাইম, এবং এক্স প্রাইম ও এক্স কিভাবে রিলেটেড, ওই ইকুয়েশন দ্বারা রিলেটেড। এক্স প্রাইম ইকুয়ালস টু এ ইন্টু এক্স টি প্লাস বিটি। এখানে বি এর ভ্যালু আমরা আগের থেকে পেয়েছি মাইনাস এ ইন্টু ভি, এটি পুট করে দেব এবং পেয়ে যাব এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস, না বি এ মাইনাস রয়েছে, সো ফার্স্ট টার্মটি প্লাস এ ইন্টু এক্স, এ এর ভ্যালু এ এবং এক্স এর ভ্যালু হচ্ছে সিটি, সো এ সিটি মাইনাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ ভি, সো বি এর ভ্যালু এখানে পুট করছি মাইনাস এ ভি ইন্টু টি। সো এটি পেয়ে গেলাম আমরা এক্স প্রাইমের ভ্যালু। সিমিলারিটি যদি টি প্রাইমকে লিখতে চাই এস ফ্রেমের টাইমের সাথে রিলেট করে, সো টি প্রাইমকে আমরা লিখতেই পারি যে ডি ইন্টু এক্স, ডি ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে সি টি প্লাস এফ ইন্টু টি, ওই ইকুয়েশনটি ইউজ করেছি নিচের। এরপর আমরা জানি যে লাইটের স্পিড তুমি এস ফ্রেম থেকে মেজার করো কিংবা এস প্রাইম ফ্রেম থেকে, সবসময় কিন্তু কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে সি। তাই এই এক্স প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম এটি আমাদের দিয়ে দেবে স্পিড অফ লাইট, কারণ এস প্রাইম ফ্রেম থেকে মেজার করা পজিশন ডিভাইড বাই এস প্রাইম থেকে মেজার করা টাইম, ডিস্টেন্স বাই টাইম ইজ স্পিড, এবং স্পিড হচ্ছে কনস্ট্যান্ট সি। এটি ইউজ করলে আমরা এই দুটিকে ডিভাইড করতে পারবো। সো এক্স প্রাইম ডিভাইড বাই টি করলে কি পাবো, এখান থেকে দেখো তুমি এ কমন রয়েছে টি কমন রয়েছে, সো এ ও টি কে যদি কমন নিই এই ইকুয়েশনটি হয়ে যায় এক্স প্রাইম ইকুয়ালস টু এ টি ইন্টু সি মাইনাস ভি, এবং এই নিচের ইকুয়েশনটি মানে টি প্রাইমকে আমরা লিখতে পারি, টি কমন যাবে, টি কমন ডিসি ডিসি প্লাস এফ। সো এই এক্স প্রাইম ও টি প্রাইমকে এখন আমরা ডিভাইড করব, সেটিকে সি এর সাথে ইকুয়েট করব। সো আমরা ইকুয়েট করছি সি এর সঙ্গে এ টি সি মাইনাস ভি ডিভাইডেড বাই টি ডিসি প্লাস এফ। এখানে টি টি কেটে যাচ্ছে, ও যদি বজ্রগুণ করা হয় এই নিচের টার্মটিকে এই সি এর সঙ্গে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাই
ডিসি স্কোয়ার প্লাস এফসি ইকুয়ালস টু a into c minus a into v। সো এই ইকুয়েশনটিকে আমরা কাজে লাগাবো পরে, তাই এটির নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1। এরপর সেকেন্ড কেস আমরা দেখব। এরপর আমরা দ্বিতীয় একটি ঘটনা কনসিডার করব, যে ক্ষেত্রে লাইট রে কিন্তু মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর যাবে। এবং কখন তৈরি হয়েছে লাইট রেটি? অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 এবং যেটি ট্রাভেল করছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর। সো এটি হচ্ছে লাইট রে। এই লাইট রেটি কতটা ডিস্টেন্স কভার করবে উইথ রেসপেক্ট টু যদি আমরা এস ফ্রেম বলি, সেক্ষেত্রে টাইম পেরিয়ে গিয়েছে, টি সময় অতিক্রম হয়েছে, তাই যে ডিস্টেন্স কভার করবে সেটি হবে মাইনাস সিটি, কারণ এই ক্ষেত্রে নেগেটিভ দিকে যাচ্ছে লাইট রেটি, কমা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স কভার করছে না, মানে এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটি মাইনাস এক্স অ্যাক্সিস। সো মাইনাস সিটি ডিস্টেন্স কভার করেছে টি সময়ে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স কভার করেনি, জেড অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স কভার করেনি, এবং সময় চলে গিয়েছে টি সময়। এবং এটি যদি আমরা এস প্রাইম ফ্রেম থেকে মেজার করতে চাই, সেক্ষেত্রে বলবো যে এটি হবে এক্স প্রাইম 0 0 এবং টি। তো যেহেতু এস প্রাইম ফ্রেম কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই মোশন করছে, তাই ওয়াই ও জেড এর ভ্যালু এস প্রাইম ফ্রেমের রেসপেক্টেও কিন্তু 0। এরপর আমাদেরকে এই রিলেশন দুটি ইউজ করতে হবে, মানে এক্স প্রাইম ও টি প্রাইমের মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে গেলে আসলে আমাদেরকে এই কনস্ট্যান্ট গুলির ভ্যালু নির্ণয় করতে হবে। তার জন্য আমরা তিনটি ইকুয়েশন সলভ করব। একটি ইকুয়েশন সলভ করে বি এর ভ্যালু আমাদের জানা হয়ে গিয়েছে। এরপর আমরা দ্বিতীয় ঘটনা কি কনসিডার করছি, আসলে এটি 3 নম্বর ঘটনা ধরতে পারো। তো এই 3 নম্বর ঘটনা থেকে আমরা কি পাবো, যদি আমরা এক্স প্রাইম কে মেজার করতে চাই, এক্স প্রাইম কে বলতে পারি আমরা এই ইকুয়েশন থেকে এ এর ভ্যালু তো এ এবং এক্স এর ভ্যালু এক্ষেত্রে মাইনাস সিটি, সো মাইনাস এ সি টি। এরপর রয়েছে বি ইন্টু টি, বি এর ভ্যালু আমরা আগেই পেয়েছি মাইনাস এ ভি, সো মাইনাস এ ভি ইন্টু টি। এখান থেকে টি কমন নিয়ে নিলে পর আমাদের কাছে এক্স প্রাইম ইকুয়ালস টু মাইনাস এ টি সি প্লাস ভি এই টার্মটি রয়ে যায়। সিমিলারলি যদি টি প্রাইম কে দেখতে চাই এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে যে সময় কেটে গিয়েছে, সেক্ষেত্রে টি প্রাইম ইকুয়ালস টু ইকুয়েশনটি ইউজ করব মাইনাস ডি ইন্টু সিটি, কারণ ডি কনস্ট্যান্ট ও যে এক্স এর ভ্যালু সেটি হচ্ছে মাইনাস সিটি, প্লাস এফ ইন্টু টি। এখান থেকে যদি টি কমন নিই, সেক্ষেত্রে আমরা টি প্রাইম ইকুয়ালস টু বলতে পারি টি কমন এফ মাইনাস ডি সি। এরপর আগের মতোই লাইটের স্পিড তো এস প্রাইম কিংবা এস ফ্রেম দুটির জন্যই কনস্ট্যান্ট সি, তাই যদি আমরা এক্স প্রাইম ও এই টি প্রাইম কে ডিভাইড করি, মানে এক্স প্রাইম ডিভাইড বাই সি টি প্রাইম, এটি দেখতে চাই কি হয়, সেটি আমরা পেয়ে যাব লাইটের স্পিডের সঙ্গে সমান। এবং এক্ষেত্রে আমাদের লাইটের স্পিড সি ঠিকই, কিন্তু সেটি উল্টো দিকে যাচ্ছে বলে এটিকে নেগেটিভ সি ডিনোট করছি। তাই যখন আমরা এক্স প্রাইম ডিভাইড বাই টি প্রাইম করব, সেটিকে আমরা মাইনাস সি এর সাথে ইকুয়েট করে দেব। এক্ষেত্রে দেখি এক্স প্রাইম ডিভাইড বাই সি প্রাইম কি হয়। এক্স প্রাইমের ভ্যালু এটি, মানে এ টি সি প্লাস ভি ডিভাইডেড বাই টি প্রাইমের ভ্যালু এটি টি ইন্টু এফ মাইনাস ডিসি, এটি ইকুয়ালস টু মাইনাস সি। সো এখানে আমাদের মাইনাস এটি ছিল, এটি মাইনাস, তো ডান দিকের মাইনাস সাইন এবং বাঁ দিকের মাইনাস সাইন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং রয়েছে পরে এই টি ও টিও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং আমরা আরেকটি ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে কিনা এফ সি মাইনাস ডিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি প্লাস এভি, এসি প্লাস এ ভি। এটি আমাদের বক্স করতে হবে এবং নাম দিতে হবে সেকেন্ড ইকুয়েশন, কারণ এই ফার্স্ট ও সেকেন্ড ইকুয়েশনকে যদি যোগ করা হয়, সেক্ষেত্রে আমাদের আরেকটি কনস্ট্যান্ট কিন্তু রিডিউস হয়ে যাবে। যোগ করে দেখতেই পারো
সো এরপর আমাদেরকে যোগ করতে হবে 1 নম্বর ইকুয়েশন ও দ্বিতীয় ইকুয়েশন, মুখোমুখি যোগ করা যাবে। এক্ষেত্রে ডিসি স্কোয়ার, এখানেও ডিসি স্কোয়ার, এই ডিসি স্কোয়ারের সাথে এই ডিসি স্কোয়ার কেটে যাচ্ছে, টোয়াইস এফসি ইকুয়ালস টু টোয়াইস এসি রইবে, কারণ এভি ও এভিও কেটে যাচ্ছে যোগ করা হলে। আচ্ছা, যোগ করেই দিচ্ছি চলো। এই দুটিকে যোগ করলে কি হবে, আমরা 1 নম্বর ইকুয়েশন ও 2 নম্বর ইকুয়েশনকে যোগ করছি, 1 প্লাস 2। এটি করলে বাঁ দিক দেখো তুমি, এখানে মাইনাস ডিসি স্কোয়ার, এখানে প্লাস ডিসি স্কোয়ার, এই প্লাস ডিসি স্কোয়ার, এই দুটি ক্যান্সেল আউট হয়ে যাবে এবং বাঁ দিকে টোয়াইস এফসি, কারণ এফসি এখানেও এফসি প্লাস এফসি টোয়াইস এফসি, তাই বাঁ দিকে টোয়াইস এফসি রইবে এবং যেটি ইকুয়েট হবে এখানে এসি প্লাস, এখানেও এসি প্লাস টোয়াইস এসি, এবং এভি টার্মটি মাইনাস এভি এই সাথে কেটে যাবে, অর্থাৎ এই টার্মটি ক্যান্সেল আউট হয়ে যাবে এই টার্মটির সাথে, তাই ডান দিকে টোয়াইস এসি রইবে। অতএব এটি ক্যালকুলেট করলে আমাদের 2 ও 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সি ও সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং আরেকটি আমরা ফ্যাক্টর পেয়ে যাচ্ছি যে এফ ইকুয়ালস টু হচ্ছে স্মল এ। এখান থেকে দেখো তুমি, এফ ইকুয়ালস টু স্মল এ। সো এরপর আমাদেরকে তৃতীয় ঘটনা মানে চতুর্থ ঘটনা কনসিডার করতে হবে, তবেই কিনা আমরা চারটি কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করে নিতে পারবো। সো এই কেসে লাইট রে কিন্তু মাইনাস এক্স কিংবা প্লাস এক্স বরাবর যাচ্ছে না, লাইট রেটি ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। যখন টি ইকুয়ালস টু 0 ছিল সে সময় লাইট রেটি এখান থেকে তৈরি হয়েছিল, এবং টি ইকুয়ালস টু টি সেকেন্ড সময়ে বা টি ঘন্টা বলতে পারো, ঘন্টা মিনিট যাই হোক না কেন, লাইট রেটি ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে পৌঁছে গিয়েছে। সো এই দূরত্বকে আমরা কতটা বলবো, এই দূরত্বকে আমরা যদি এস ফ্রেম থেকে মেজার করি সেটিকে বলবো সি ইন্টু টি, কারণ এস ফ্রেম থেকে টি সেকেন্ড টাইম আমরা আগে চলে গিয়েছি 0 থেকে, মানে 0 থেকে টি সময় এগিয়ে গিয়েছে সময়, তাই এস ফ্রেম থেকে এই দূরত্ব অতিক্রম করছে লাইট রে, আর এস প্রাইম ফ্রেম তো এদিকে কোথাও রইবে, মানে এস প্রাইম ফ্রেমের অবস্থান হবে এখানে কোথাও, কারণ এস প্রাইম ফ্রেম সাম ভেলোসিটি ভি নিয়ে এদিকে এগিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি এস ফ্রেম থেকে মেজার করতে চাই পজিশন এক্স কোঅর্ডিনেটে লাইট রেটি কোথাও যাচ্ছে না, এখানেই রয়েছে, তাই এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত, সি ইন্টু টি, কারণ টি সময় পর লাইট রেটি এতটা ডিস্টেন্স কভার করেছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে সিটি। জেড কোঅর্ডিনেট বরাবর এগোয়নি, তাই জেড কোঅর্ডিনেটের ভ্যালু 0 এবং সময় অতিক্রম হয়েছে টি, এবং এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে সময় কিন্তু অতিক্রম হয়েছে টি প্রাইম, এবং এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছে এক্স প্রাইম, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে ওয়াই প্রাইম। এক্ষেত্রে ওয়াই প্রাইম ও এক্স প্রাইমকে আমরা 0 বলতে পারি না, কারণ এখানে রয়েছে এস প্রাইম ফ্রেম, এস প্রাইম ফ্রেমের রেসপেক্টে ওয়াই অ্যাক্সিস বরাবর সাম ভ্যালু রয়েছে, যেটিকে ওয়াই প্রাইম ধরে নিয়েছি, এক্স প্রাইম সাম ভ্যালু রয়েছে, কারণ দেখো তুমি এখানে অরিজিন ও প্রাইম, সো ও প্রাইম থেকে এক্স প্রাইমের মানে এক্স এর যে ভ্যালু, অরিজিনের যে ভ্যালু, এক্স এর যে ভ্যালু সেটি কিন্তু 0 নয়, এখান থেকে এখানে সাম ডিস্টেন্স রইবে, মানে এই ডিস্টেন্সটি কিন্তু 0 নয়, এক্স ফ্রেম থেকে এস ফ্রেম থেকে সেটি 0 হতে ছিল, কারণ এস ফ্রেম থেকে ওটি অরিজিনেই পড়তে ছিল। এক্ষেত্রে লাইট রেটি যেহেতু অপরের দিকে যাচ্ছে, তাই এস প্রাইম ফ্রেম থেকে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স 0 নয়, সেই ডিস্টেন্সটি সাম অ্যামাউন্ট ডিস্টেন্স, তাই সেটিকে এক্স প্রাইম ওয়াই প্রাইম লিখলাম, এবং জেড অ্যাক্সিস বরাবর সেটি কিন্তু 0 বলতেই পারো, কারণ জেড অ্যাক্সিস বরাবর কোনো মোশনও নেই। যদি লাইট রেটি এক্স অ্যাক্সিস বরাবর যেত সেই ক্ষেত্রে আমরা বলতাম যে লাইট রেটি মানে জেড প্রাইম বলতাম, কিন্তু এক্ষেত্রে জেড প্রাইম বরাবর লাইট রেটি যাচ্ছে না বা কোনো ফ্রেমেই যাচ্ছে না, তাই জেড প্রাইমের ভ্যালু এক্ষেত্রে 0 এবং সময় এলাপস হয়েছে টি প্রাইম। এরপর যদি রিলেশন এস্টাবলিশ করতে চাই আমরা বলতে পারি যে এক্স প্রাইম ইকুয়ালস টু, এই ইকুয়েশনটি ইউজ করো, এ ইন্টু এক্স, এক্স এর ভ্যালু 0, তাই ফার্স্ট টার্মটি এক্স এর ভ্যালু 0 হওয়ার কারণে এ ইন্টু 0 মানে 0 প্লাস বি ইন্টু টি, বি এর ভ্যালু দেখো তুমি মাইনাস এ ভি, সো প্লাস টি মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস এ ইন্টু ভি ইন্টু টি, এটি ইউজ করেছি।
এরপর যদি ওয়াই প্রাইমের ভ্যালু জানতে চাই, ওয়াই প্রাইমের ভ্যালু কিভাবে পাবো? ওয়াই প্রাইমের ভ্যালু কিন্তু ওয়াই এর ভ্যালুর সাথে সমান, কারণ এই এস ফ্রেম কিন্তু অপরে কিংবা নিচে যাচ্ছে না, তাই এই যে ডিস্টেন্স এখান থেকে এটি, এই ডিস্টেন্স কিন্তু এস প্রাইম ফ্রেম থেকেও একই মেজারমেন্ট দেবে, মানে এটি আমাদের এস প্রাইম ফ্রেম থেকে মেজার করা ওয়াই প্রাইমের ভ্যালু। যদি এস প্রাইম ফ্রেমটি নিচে নামতো সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স এখান থেকে এতটা হয়ে যেত, ইনক্রিজ হয়ে যেত ডিস্টেন্স, যেহেতু ফ্রেমটি কেবলমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করছে, তাই ওয়াই এর ভ্যালু আনচেঞ্জ, মানে ওয়াই প্রাইমের ভ্যালু ইকুয়ালস টু ওয়াই, এবং ওয়াই এর ভ্যালু কি? সি ইন্টু টি। এই যে ওয়াই এর ভ্যালু এস প্রাইম থেকে মেজার করা ভ্যালু, ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে সিটি, সো ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু টি। এরপর আমরা জানি টোটাল ডিস্টেন্স কভার ডি প্রাইম, কারণ আমরা ডি প্রাইম ফ্রেম থেকে মেজার করবো যে টোটাল ডিস্টেন্স কতটি কভার করেছে লাইট রেটি। সো ওয়াই জানি, ওয়াই প্রাইম জানি, এক্স প্রাইম জানি, সো ডি প্রাইম ইকুয়ালস টু আন্ডার রুট এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার। জেড প্রাইম নেই, সো সেটিকে কনসিডার করছি না। এক্স প্রাইমের ভ্যালু কি? এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে মাইনাস এ ভি, মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সো এটি এ স্কোয়ার ভি স্কোয়ার টি স্কোয়ার, এবং ওয়াই প্রাইমের ভ্যালু কি? সিটি, সো সিটি এর স্কোয়ার নিলে আমরা পেয়ে যাই সি স্কোয়ার টি স্কোয়ার। এরপর টি কে কমন নিয়ে নিচ্ছি, টি কমন, এবং আন্ডার রুট এ স্কোয়ার ভি স্কোয়ার, এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এখানে রইবে সি স্কোয়ার। সো ডি প্রাইমের ভ্যালু আমাদের জানা, টি প্রাইমের ভ্যালু জানা। এরপর যদি জানতে চাই লাইটের স্পিড কি, সেটি তো কনস্ট্যান্ট, সেটিও আমাদের জানা, কি? স্মল সি। তো এরপর যদি আমরা ডি প্রাইমকে টি প্রাইম দিয়ে ডিভাইড করি, টি প্রাইমের ভ্যালু তার আগে নির্ণয় করতে হবে। টি প্রাইম ইকুয়ালস টু ডি ইন্টু এক্স, এক্স এর ভ্যালু 0, এই যে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু 0, সো টি এর ফার্স্ট টার্মটি 0 প্লাস এফ ইন্টু টি, সো এফ ইন্টু টি। এরপর ডি প্রাইম ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই টি প্রাইম, এটি দেবে আমাদের সি প্রাইম, কারণ লাইটের সি প্রাইম এর ভ্যালু কিন্তু এক্ষেত্রে সি, কারণ লাইটের স্পিড এস প্রাইম কিংবা এস ফ্রেম দুটির ক্ষেত্রেই সমান, কনস্ট্যান্ট সি। এটি যদি করা হয় আমাদের কাছে চলে আসে রেজাল্ট টি আন্ডার রুট এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এফ টি, মানে টি এর টি প্রাইমের ভ্যালু হচ্ছে এফ টি, এ টি প্রাইম এফ টি, এটি কেটে যাচ্ছে এবং এটিকে ইকুয়েট করতে হবে সি এর সঙ্গে, স্মল সি। তো এরপর যদি বজ্রগুণ করা হয় আমরা পেয়ে যাই এফ সি ইকুয়ালস টু, উভয় সাইডে স্কোয়ার করতে হবে কারণ এখানে আন্ডার রুট রয়েছে, সো এফ স্কোয়ার সি স্কোয়ার, এবং এফ এর ভ্যালু যদি আমরা এফ ইকুয়ালস টু এ পুট করে দিই সেক্ষেত্রে পেয়ে যাই এ স্কোয়ার ইকুয়ালস টু, এই স্কোয়ার রুটটি হেঁটে যাবে কারণ স্কোয়ার নিয়ে নিয়েছি, ইকুয়ালস টু এ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ার ভি স্কোয়ারকে যদি বাঁ দিকে নিয়ে যাওয়া হয় আমাদের কাছে টার্ম থাকে, এ স্কোয়ারকে কমন নিয়ে নিলাম এবং সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কাছে সি স্কোয়ার রয়ে যায়। এরপর এটির থেকে এ এর ভ্যালু নির্ণয় করা খুবই সহজ। কি হবে এ এর ভ্যালু? এ এর ভ্যালু আমরা পেয়ে যাই এ ইকুয়ালস টু, যদি এখান থেকে সি সি এটি সি স্কোয়ারকে কমন নেওয়া হয় সেক্ষেত্রে এই সি স্কোয়ার এবং এই সি স্কোয়ার কেটে যাবে, মানে আমি সি স্কোয়ার যদি কমন নিই এক্ষেত্রে 1 থাকবে এবং এদিকে সি ছিল না বলে ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, এবং বাইরে চলে আসবে সি স্কোয়ার, এই সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাই এখান থেকে এ এর ভ্যালু আমরা নির্ণয় করতে পারি এ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, এই টার্মটির আন্ডার রুট হয়ে যাবে কারণ এর স্কোয়ার ছিল 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এটি হচ্ছে এ এর ভ্যালু, এবং এ এর যা ভ্যালু সেটি কিন্তু এফ এর ভ্যালু, কারণ এ ইকুয়ালস টু এফ। এরপর আমাদের আরেকটি টার্মের ভ্যালু জানা হয়নি, আমরা এ জানি, বি জানি, এফ জানি, ডি এর ভ্যালু জানা নেই। ডি এর ভ্যালু জানতে হলে আমাদেরকে এই 1 নম্বর ও 2 নম্বর ইকুয়েশনকে বিয়োগ করতে হবে, মানে 1 মাইনাস 2 যদি করি, দেখিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা 1 মাইনাস 2 করি
এক নম্বরে আমাদের কাছে রয়েছে, এগুলি পুরোই মুছে নিচ্ছি, 1 নম্বর ও 2 নম্বর ইকুয়েশনকে রইতে দিচ্ছি কেবল। এটি ডিসি স্কোয়ার, সো 1 - 2 করতে চাই। যদি 1 - 2 করি সেক্ষেত্রে আমাদের কাছে রেজাল্ট রয়েবে, 1 নম্বর ইকুয়েশনটি লিখে নিচ্ছি, ডিসি স্কোয়ার প্লাস এফসি ইকুয়ালস টু এসি মাইনাস এভি। এরপর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এটি বিয়োগ করতে হবে, তাই মাইনাস এফসি মাইনাস মাইনাস প্লাস ডিসি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এসি মাইনাস এভি। এখান থেকে দেখো মাইনাস এসি মাইনাস প্লাস এসি কেটে যাচ্ছে, মাইনাস এফসি প্লাস এফসি কেটে যাচ্ছে, এবং আমাদের কাছে রয়েছে টুয়াইস ডিসি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এ ভি। ঠিক লিখেছি? হ্যাঁ, এখানে ডিসি এখানেও ডিসি, টুয়াইস ডিসি স্কোয়ার ইকুয়ালস টু এটি। এখান থেকে যদি ডি এর ভ্যালু নির্ণয় করি, ডি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 2 কেটে যাচ্ছে, সো এভি মাইনাস এভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটি কিন্তু ডি এর ভ্যালু। সো ডি এর ভ্যালু আমাদের জানা, এ এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, এ এর ভ্যালু জানা, এই যে এ, এখানে এর ভ্যালু জানা, এফ এর ভ্যালুও জানা, বি এর ভ্যালুও জানা, এবং দেখো তুমি ডি এফ বি সবগুলি কিন্তু এর টার্মে, মানে বি হচ্ছে এ ইন্টু ভি, বি এর পরে রয়েছে ডি, ডি রয়েছে এ ইন্টু ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার, তারপরে রয়েছে এফ, এফ ইকুয়ালস টু হচ্ছে এ, মানে এফ ও এ সমান। এরপর যদি আমরা নির্ণয় করতে চাই যে এস প্রাইম ইকুয়ালস টু, মানে এক্স প্রাইম ইকুয়ালস টু কি হবে, জাস্ট পুট করতে হবে ভ্যালুটি। সো আমাদের জানা ছিল যে এ এবং এফ দুটির ভ্যালু সমান, যেটি কিনা 1 ডিভাইডেড বাই আন্ডার রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটিকে অনেক সময় লরেঞ্জড ফ্যাক্টর বা গামাও বলা হয়, গামা বলে চিহ্নিত করা হয়, এটিকে গামা বললাম। সো এরপর যদি এক্স প্রাইমের ভ্যালুতে আমরা এ এর ভ্যালু পুট করি, মানে এক্স প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি এ মানে হচ্ছে গামা, সো গামা ইন্টু এক্স প্লাস, এই যে বললাম এ ইকুয়ালস টু এটি, এবং এটিকে গামার সাথে ইকুয়েট করলাম, প্লাস বি ইন্টু টি, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ ইন্টু ভি, সো মাইনাস এ ইন্টু টি, এ এর ভ্যালু গামা, সো মাইনাস গামা ইন্টু ভি, ভি ইন্টু টি। সো যদি গামাকে কমন আউট করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাই এক্স প্রাইম ইকুয়ালস টু গামা এক্স মাইনাস ভি টি। সো আমরা এক্স প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম, এক্স প্রাইমের ভ্যালু এটি। এরপর এই এক্স প্রাইমের ভ্যালুকে যদি টি প্রাইম দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে আমরা ভেলোসিটি পেয়ে যাব, বা এটিকে যদি টি ডেরিভেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের টি প্রাইমের ভ্যালু চাই। সো টি প্রাইমের ভ্যালু কি হবে, টি প্রাইম ইকুয়ালস টু ডি ইন্টু এক্স, ডি এর ভ্যালু কি, ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস এ ইন্টু ভি, এর ভ্যালু গামা, সো যেহেতু মাইনাস সাইন রয়েছে সেটিকে আমি ডান দিকে লিখতে চাই, সে কারণে ফার্স্টে এফ ইন্টু টি এই টার্মটিকে লিখছি, এফ এর ভ্যালু হচ্ছে গামা বা এ, সো টি প্রাইম ইকুয়ালস টু ওই এফ, এফ এর বদলে আমি গামা লিখলাম ইন্টু টি মাইনাস, এরপর আমাদের ডি এর ভ্যালু লিখতে হবে, ডি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ ভি, সো মাইনাস গামা ইন্টু ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এটি থেকে তুমি স্পষ্ট করে দেখতে পাচ্ছ যে টি প্রাইম ইকুয়ালস টু আর কিছুই না, টি প্রাইম ইকুয়ালস টু টি মাইনাস ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু গামা। গামাকে কমন আউট করো, টি মাইনাস ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু গামা, টি প্রাইম জানা। এরপর টেকনিক্যাল কিছু প্রবলেম থাকার কারণে আমি এই এক্স প্রাইম ও টি প্রাইম থেকে ডেরিভেটিভ টার্মগুলি এনে ভেলোসিটি নির্ণয় করতে অক্ষম হয়ে গেলাম। তো আশা করি নেক্সট দিন এই পজিশন ও টাইমের যে রিলেশন, সেই রিলেশনগুলি ইউজ করে আমি
তোমাকে লরেন্ট ভেলোসিটি এডিশন ফর্মুলাকে দেখিয়ে দেব, এবং সেটিও দেখিয়ে দেবো যে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা মাইকেলসন মর্লে এক্সপেরিমেন্টকে থিওরিটিক্যালি প্রমাণ করতে চাই, তো সেক্ষেত্রে থিওরিটিক্যালিও কিন্তু আমরা জিরো বা নাল রেজাল্ট পাই। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। যদি কোনো জায়গাতে অসুবিধে হয় সেটি কমেন্ট করে জানাও, এবং দেখা হবে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। থ্যাংক ইউ।